সুপ্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে আজকের আমাদের মূল টপিকটি কি ছিল, এবং আপনাদের কাঙ্ক্ষিত গেস্ট, আমাদের সকলের পরিচিত মুখ আলমাসুর রহমান স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। যার যার যা কিছু জানার থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার, আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। আসলে এই কোয়ারেন্টাইনে আপনি অনেক কাজ করছেন, অনেক ব্যস্ত রয়েছেন। এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, উই আর রিয়েলি অনার। স্যার, আসলে এই কোয়ারেন্টাইনে, এই করোনাকালীন সময়ে অনেক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, আবার অনেক সম্পর্ক গঠনও হয়েছে। এই বিচ্ছেদ আর গঠন, এর কারণটা কি বলে মনে করেন আপনি? অ্যাকচুয়ালি ওই যে আজকে যে আলোচনাটা বিষয় ছিল রিলেশনশিপ, আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকাতে ক্রিসমাস ক্রিসমাস ডের ছুটির সময় যে তারা ছুটি পায়, তো সেই সময় সবচেয়ে বেশি ডিভোর্স হয়। ওমর ফারুক ভাই কই? স্যার আছি আমরা, আপনি বলেন। আচ্ছা, না আপনারা দেখতে পাচ্ছি না তো, ভালো লাগতেছে না। আচ্ছা স্যার, আপনাকে ব্রডকাস্টে নিয়ে এসেছি, আপনি যেহেতু বলবেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো ওই ক্রিসমাস ডেতে যখন ছুটি হয়, যখন হাজবেন্ড ওয়াইফরা কাছাকাছি থাকে, তখন তো সম্পর্ক ভালো হওয়ার কথা। তো তখন সম্পর্ক ভালো না হয়ে সম্পর্ক খারাপ হচ্ছে কেন? ডিভোর্স হচ্ছে কেন? এর কারণটা কি? বা আমরা দেখতে পাচ্ছি যে লকডাউনে পারিবারিক সম্প্রীতি যতটা গাঢ় হবার কথা ছিল, তার চাইতে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি বাড়ছে, অধপতন বেশি হচ্ছে বলা যেতে পারে। একদম। তো এর কারণ হচ্ছে, এই কারণ ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে এই যখন হাজবেন্ড ওয়াইফ কাছাকাছি থাকে, একসাথে থাকে, আমরা বিয়ে করার পর দেখা যাচ্ছে সারাদিন হাজবেন্ড বাইরে থাকছে, চাকরিতে থাকছে, ওয়াইফ ঘরে থাকছে, অল্প সময়ের জন্য পাচ্ছে। তারপর যখন তারা পরস্পরকে বুঝতে পারছে না, জানতে পারছে না, যখন তারা পরস্পরকে জানতে পারে, কাছে থাকে, পাশে থাকে, ভিউজ গুলো এক্সচেঞ্জ করতে থাকে, তখন তাদের মধ্যে ওই দূরত্বটা ধরা পড়ে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ধরা পড়ে। কারণ আমি কিন্তু একটা কথা হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের লেকচারে সবসময় বলেছি, আমি গত 12-14 বছর থেকে বহু হ্যাপি ম্যারিড লাইফ ট্রেনিং কন্ট্যাক্ট করেছি এবং এর উপরে কাউন্সিলিং করে থাকি। জি জি। তো আপনি শুনলে অবাক হবেন, যেমন সেদিন একটা কাপল এসেছিলেন, বিয়ের প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে, তো তারা এখন আর সংসার করতে চাচ্ছেন না। তো আমাকে বললেন যে আমরা আমাদের পারস্পরিক কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, তো আমরা এটা কন্টিনিউ করতে চাই না। তো আপনার কাছে এসেছি এই ব্যাপারে আপনার পরামর্শ নেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে, আমি দুষ্টামি করে শুরুতেই বললাম যে আপনারা কি পরস্পরকে চেনেন? তো হাজবেন্ড ওয়াইফ কি বলছে, আপনারা কি পরস্পরকে চেনেন? তো ওরা অবাক হয়ে বললো যে পরস্পরকে চিনবো না, আমরা হাজবেন্ড ওয়াইফ চিনবো না। আমি ঠিক আছে, আপনারা পরস্পরকে চিনেন, কিন্তু আপনারা কি পরস্পরকে বোঝেন? আপনারা পরস্পরকে চেনেন, এটা তো ঠিক কথা, কিন্তু আপনারা পরস্পরকে বুঝেন কিনা, রিয়েলাইজ করেন কিনা, আন্ডারস্ট্যান্ডিং করেন কিনা? তো তখন তো তাদের পক্ষে উত্তর দেওয়া খুব কঠিন। কিন্তু আসলে কি তারা পরস্পরকে বোঝে? পরস্পরকে যদি বুঝতো তাহলে তো ডিভোর্স হওয়ার কথা না। কি ফারুক ভাই? তা আমি তখন বললাম যে আচ্ছা বলেন তো, আপনার হাজবেন্ড কোন ড্রেস পছন্দ করে? পাঞ্জাবি, ফুলাতা শার্ট, নাকি হাফাতা শার্ট, কোন রং, কোন কালার, কি ড্রেস পছন্দ করে? তো ওয়াইফ ঠিক ভালো করে বলতে পারলো না। তাহলে যে আপনি আপনার হাজবেন্ড এই 2 বছরে কি ধরনের ড্রেস পছন্দ করে, কোন রং পছন্দ করে, এটাই যখন আপনি এখনো জানেন না, তাহলে আপনার তো 2 বছর তো ভালোবাসা টিকবার কথা ছিল না। তা আপনি পরস্পরকে কি জানেন? আপনি হাজবেন্ড সম্পর্কে কি জানেন? কতটুকু বলছেন? তার ইচ্ছা অনিচ্ছা, তার সুখ দুঃখ। ঠিক তেমনি হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করা গেল তা আপনার ওয়াইফ কি পছন্দ করে খেতে, টক না ঝাল না নুনটা,
না মিষ্টি, পেস্ট্রি না কেক না পুডিং না চটপটি, কি পছন্দ করে? তিনিও কিন্তু কনফিউজড। তা আমি বললাম আপনারা আপনারা তো পরস্পরকে বুঝেনই না, পরস্পরকে দুঃখ বেদনা তো দূরের কথা, কি খাওয়া পছন্দ করে সেটাও জানেন না, তো আপনাদের সংসার তো টিকার কথা না। হাসিফ ভাই কি অবাক কাণ্ড না? জি অবশ্যই। পরস্পরকে চেনে পরস্পরকে বোঝে না, তো এই সংসার টিকবে কি করে? সম্ভব না। এখন রিলেশনশিপ বিয়েটা কি? আমরা যখন একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে বিয়ে করে, তো প্রথম দিকে খুব আনন্দ, খুব উৎসব, প্রথম 6 মাস 1 বছর হাসাহাসি, কত রকম আনন্দ, কত রকম সুখ, কত রকম আন্ডারস্ট্যান্ডিং, কত রকম মানে কি বলবো, শান্তির কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই প্রথম 2-4 মাস 6 মাস। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর সম্পর্কটা থাকছে না কেন? সে আকর্ষণ, সে টান, সে ভালোবাসা কোথায় গেল? কোথায় গেল? বিয়ের আগে যখন প্রেম থাকে, ধরেন বিয়ের আগে পরিচয়, তো দেখা যাচ্ছে সারাদিন ধরে গল্প করছে, সারাদিন ধরে ঘুরছে, সারাদিন ধরে বেড়াচ্ছে, সারাদিন ধরে গল্প করছে, তো এমনকি সারাদিন দেখা সাক্ষাৎ হলো, বাসায় এসে আবার ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলছে, তো কথার কোনো শেষ নাই। দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলার পর ফোন রাখলো, তখন মনে হলো আহারে আসল কথাতে বলা হলো না, এই তোমার তোর সাথে এতক্ষণ কথা হলো, আসল কথাতে বলা হলো না। তো তার মানে কথার কোনো শেষ হচ্ছে না। কিন্তু বিয়ের পর 2-4-5-10 বছর, বিয়ের পর 2-4-5 বছর পর দেখা যাচ্ছে সারাদিনে একটা কথাও তারা বলছেন না। তো কথাবার্তা কোথায় গেল? কোথায় গেল কথাবার্তা? কথাবার্তা তো রিলেশনশিপ মানেই তো কথাবার্তা বলা, পরস্পরের মধ্যে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। তো এখন প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যখন একটা মানুষের সাথে পরস্পরকে সাক্ষাৎ হয়, প্রেম করে, তার ধরেন পরস্পরকে চেনে, গল্প করে, বিয়ে করার আগে ধরেন 2 মাস 6 মাস 1 বছর হোয়াটএভার, তো তখন কি করে মানুষ? সাধারণত তাদের বেস্টটা দেয়। বেস্ট মানে কি? সবচেয়ে সুন্দর করে সাজে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে সুন্দর করে কথা বলে, নিজে খাওয়ার অফার করে যে আসো এটা আমি দিচ্ছি, আমি বিল দিচ্ছি, তোমাকে দিতে হবে না। মানে একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে পরস্পর যখন পরিচয় থাকে, তখন তারা কি করে? তাদের সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর করে কথা বলা, সুন্দর করে সাজা, সুন্দর করে পারফিউম দেওয়া, ঢং করে মজা করে সুন্দর করে কথা বলা, রাইট? কি ওমর, রাইট? জি জি। তাহলে বিয়ের পর কি হচ্ছে? সেই সৌন্দর্যটা গেল, ওই সাজগোজ, ওই সুন্দর করে ঢং করে কথা বলা কোথায়? তখন তাই দেখা যাচ্ছে হাজবেন্ড লুঙ্গি পরে গেঞ্জি পরে কাজ করছে, ওয়াইফ হয়তো সাধারণ শাড়ি পরে রান্নাঘরে রান্না করছে, অথবা রান্না করছে, অথবা দেখা যাচ্ছে মশলা করছে, কাটাকাটি করছে। তো তখন তার বেস্টটা হচ্ছে না, তখন স্বাভাবিকটা হচ্ছে, রাইট? তখন তার ভালো লাগছে না, তখন তার ভালো লাগছে না, তখন প্রেম কই যাবে? জি জি, তখন প্রেম কই? ঠিকই। কোথায় গেল? সুতরাং মনে রাখতে হবে, প্রেম, হ্যাপি ম্যারিড লাইফটা তো ঢঙের জিনিস না, এটা তো ঢং করার জিনিস না, এটা তো একটা ঢঙের জিনিস না, এটা তো একটা পার্মানেন্ট জিনিস, রাইট? পার্মানেন্ট। আমি যাকে বিয়ে করছি মনে রাখতে হবে, আমি বুঝে শুনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে চুক্তি করে স্বাক্ষর করে সাক্ষী নিয়ে হাজার মানুষকে খাইয়ে একজন ইমাম সাহেব আসছেন, মোনাজাত করছেন, কত কিছু হচ্ছে, কত রকম ফর্মালিটিস হচ্ছে। তো সব বিয়েটা তো একটা ফাইজলামি করার জিনিস না, দুষ্টমি করার জিনিস না, ইট ইজ এ লাইফ কন্ট্রাক্ট ম্যারেজ। এবং সেটা আমরা কখন করি? যখন সবকিছু বুঝে শুনেই তো বিয়ে করি, যে মেয়েটা কেমন, ছেলেটা কেমন, সবকিছু জেনে শুনে বিয়েটা করছি। তো কেন করছি? বিয়ে করা মানে কি এই যে আমি 2 বছর পর 6 বছর পর ছেড়ে দেবো? বিয়ে করা মানে কি এই তাকে 6 মাস পর 1 বছর পর 6 মাস পর ছেড়ে দেবো? বিয়ে মানে হচ্ছে সারা জীবন তার সাথে একসাথে থাকবো, সুখে দুঃখে একসাথে থাকবো, তাই তো? ম্যারেজ ইজ নট ইমোশন, ম্যারেজ ইট ইজ এ ডিসিশন, it is a commitment,
ইট ইজ এ ডিল। রিমেম্বার, আমি আবার বলছি, ম্যারেজ ইজ নট এ ইমোশন, ম্যারেজ নট এ ইমোশন, ইট ইজ এ ডিসিশন। এই বন্ধন চির অটুট থাকার জন্য। না, ইট ইজ এ ডিসিশন, ইটস এ কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? আমি চুক্তি করেছি যে সারা জীবন তার সাথে হ্যাপি হবো। কমিটমেন্ট, ইটস এ ডিল। ডিল মানে কি? চুক্তি করেছি না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চুক্তি বিয়ের চুক্তি। আপনি জমি জমা কিনছেন, 1 বিঘা জমি কিনেছেন, 2 বিঘা জমি কিনছেন, চুক্তি করছেন অত দাগ, অত লাইনের, অত অঞ্চলে, ওই জায়গার মধ্যে আমি একটা জায়গা কিনছি 1 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে চুক্তি হচ্ছে। আর বিয়ের চুক্তি হচ্ছে পৃথিবীর সেরা চুক্তি, সবচেয়ে জটিল এবং সেরা চুক্তি হচ্ছে বিয়ের চুক্তি। সারা জীবন হ্যাপি হবো, সুখী হবো, তার সাথে সুখে দুঃখে একসাথে থাকবো। তাহলে বিয়ের 2-1 বছর পর আর ভালো লাগে না কেন? তোমাকে চাই না তো চুক্তি করলা কেন? ডিসিশন নিলা কেন? ঠিকই তো। দিস ইজ দ্য থিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখতে হবে, হাসিব ভাই আছেন, ওমর ভাই আছেন, একটা কথা মনে রাখতে হবে, যারা বিয়ে করে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আমি তাদেরকে একটা কথা বলি, দেখেন আপন 2 ভাই বোনের মধ্যে মিল থাকে না, 2 ভাইয়ের মধ্যেও পর্যন্ত কোনো একটা বিষয় নিয়ে একমত হয় না, রাইট? একই মায়ের পেটে 2 ভাই, আপন 2 ভাই, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বিষয়ে তারা দ্বিমত, একমত হয় না, রাইট? রাইট। একটা ছেলে একটা মেয়ে একসাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, ছেলেটি এক বংশের, এক পরিবেশে, এক শিক্ষায়, এক অ্যাটিটিউডে, এক পরিবেশে মানুষ হচ্ছে। মেয়ে আর এক বংশের, আর এক পরিবেশে, আর এক শিক্ষায়, আর এক ভাবে মানুষ হচ্ছে। তাদের চিন্তা চেতনা কখনো এক হবে? না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমার ইচ্ছা, আমার চিন্তা, ওয়াইফের চিন্তা, ওয়াইফের ইচ্ছা ভিন্ন, কিন্তু আমাদেরকে কিন্তু সারা জীবন হ্যাপি হইতে হবে। অবশ্যই। কেমনে? কেমন করে? ওমর ফারুক ভাই, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার ওয়াইফের সাথে আপনার চিন্তা চেতনা কিছুই মিল হবে না, কিন্তু আপনাদেরকে সারা জীবন হ্যাপি হইতে হবে। কিভাবে? কেমন করে স্যার? আমি জানি না। এটাই তো হচ্ছে আসল জিনিস। ম্যারেজ ইজ নট ইমোশন, ইট ইজ নট এ ফিলিংস, ইট ইজ এ ডিসিশন। একটা কথা মনে রাখতে হবে, আজকে যারা বিবাহিত জীবনে আছেন বা যারা বিবাহ করবেন, বিয়ের বললাম না, বিয়ের 2 মাস 6 মাস 1 বছর খুব ভালো লাগে পরস্পরকে, কিন্তু বিয়ের 2-4-5 বছর পর সেই ভালো লাগা, সেই ভালোবাসা, সেই টান, সেই আকর্ষণ অধিকাংশই থাকবে না। তখন অন্য মেয়েকে ভালো লাগবে, অন্য মেয়েকে সুন্দর লাগবে, অন্য মেয়েকে আকর্ষণ লাগবে। তখন কি করবেন? প্রশ্ন স্যার এটাই। তখন কি 1 বছর পর আরেকটা বিয়ে করবেন? এরকম কি আপনি 100টা বিয়ে করবেন? না স্যার, প্রশ্ন ওঠে না। রাইট। ব্যাপারটা ক্লিয়ার তো? বিয়ের সময় যেমন ভালো লাগবে, 2-4-5-10 বছর পর আর কিছুই ভালো লাগবে না। তখন মনে হবে যে আর একজন ভালো, আর একজন সুন্দর, হ্যাঁ, আর একজন আকর্ষণীয়। দিস ইজ দ্য থিং, এটা মনে রাখতে হবে সবাইকে। দেখেন, ওই যে বললাম, 2 জন 2 রকম চিন্তার মানুষ, কিন্তু তারপরে হ্যাপি হতে হবে। এটার আমি তো মানে আমরা হ্যাপি ম্যারেজ লাইফ নিয়ে কথা বলছি, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কথা বলছি। আমি তো বারে বারে একদম পরিষ্কার করে বলছি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে চিন্তা চেতনার কোনো মূল থাকবে না, কিন্তু তারপর হ্যাপি হতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা এক্সাম্পল দিই, একটা প্র্যাকটিক্যাল জীবন থেকে। আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের সাথে আমার 80% চিন্তার মিল নাই, 80%। আমি যদি বলি পর্দাটা লাল হোক, ও বলে সবুজ হবে। আমি বলি সোফা সেট এরকম হোক, সে বলে না এরকম হবে। আমি যদি ড্রয়িং রুমটি এভাবে সাজালে ভালো হয়, ও বলে না এভাবে সাজাবো। আমি চাচ্ছি এরকম, সে চাচ্ছে ওরকম। কারণ কি হবে? বলেন কি হবে? ঝগড়া হবে? ঝগড়া করার তো উপায় নেই স্যার, হ্যাপি হতে হবে, এরই মাঝে হ্যাপি হতে হবে। কিভাবে? সেটা হচ্ছে তাকে বোঝাতে হবে
যদি না বুঝে তাহলে সিচুয়েশন থেকে একসেপ্ট করতে, মনে করতে ওকে ইউ আর রাইট, ডু ইউর থিং। যেমন আমার এক ছেলে এক মেয়ে, আমার ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেয়েটা TXX কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি কিন্তু চেয়েছিলাম আমার মেয়ে এক অন্য সাবজেক্টে পড়ুক, কিন্তু আমার ওয়াইফ চেয়েছিলেন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, হয়েছে। আমি চেয়েছিলাম আমার ছেলে ইংলিশ মিডিয়ামে না বাংলা মিডিয়ামে পড়ুক, আমার ওয়াইফ চেয়েছে ইংলিশ মিডিয়ামে পড়বে। তো কোথায় পড়েছে? ইংলিশ মিডিয়ামে। কেন আমার কথা সে শুনে নেই? তাহলে আমি কি করেছি? তার কথা শুনেছি, কেন আমার তো হ্যাপিনেস লাগবে। ইয়েস, অর্থাৎ সব কথাই মেনে নিতে হবে স্যার, দ্বিমত হলে। আমি বলছি সেটা। ভেরি গুড। না ওভার ফারুক ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা বলছে। একটা কথা বলে রাখতে হবে, আপনি মানুষকে বোঝাতে পারবেন, মানুষকে কনভিন্স করতে পারবেন, মানুষকে মোটিভেট করতে পারবেন, মানুষকে শাসন করতে পারবেন, কিন্তু মানুষকে কখনো বদলাতে পারবেন না। মানুষকে কখনো বদলানো যায় না, সে যদি ভেরি ইম্পর্টেন্ট কোট। রাইট, ক্লিয়ার? মানুষকে কখনো বদলানো যায় না। I understand. বদলানো যায় শুধু একজনকে, সেটা কাকে? নিজেকে। নিজেকে। তাহলে আমি বদলেছি, যেহেতু আমি তাকে বদলাতে পারি নাই, তাহলে কাকে বদলেছি? নিজেকে। আমাকে। Why? For happiness? ওমর ফারুক ভাই? বাট কোশ্চেন ইজ, আপনি যেটা বললেন, কিন্তু বেসিক কিছু ব্যাপারে তো একমত হতেই হবে, রাইট? বেসিক কিছু আমি যদি দেখি সে চরিত্র ঠিক আছে, তার চরিত্র ইজ ওকে, সে অপচয় করে না, তার আচার ব্যবহার ইজ এভরিথিং ইজ ওকে, কিন্তু আমার সাথে চিন্তা চেতনায় মিল হচ্ছে না, নো প্রবলেম। বেসিক জিনিসগুলোতে একমত। যেমন দেখেন দেশের সবাই কি দেশ কিভাবে চলবে না চলবে এটাকে সবাই একমত? মোটেও না। মোটেও না। কিন্তু একটা বেসিক ব্যাপারে তো সবাই একমত, দেশটা এইভাবে চলবে, ডান দিকে চলতে হবে, ট্রাফিক নিয়ম মানতে হবে, কিন্তু চিন্তা চেতনায় তো এক হবে না। কখনো মানুষ চিন্তা চেতনা এক হতে পারে না, কিন্তু বেসিক রুলস আর রেগুলেশনের ব্যাপারে আমাকে নিয়ম মানতে হবে। দিস ইজ পিস, দিস ইজ হ্যাপিনেস। তো হাজবেন্ড অফ রিলেশনশিপের ব্যাপারে কি হচ্ছে, কোনো হাজবেন্ড যদি মনে করে আমার ওয়াইফ আমার কথা মতোই চলতে হবে, আমার কথা মতো ভাবতে হবে, আমার কথা মতো তার চিন্তা চেতনা হতে হবে, নেভার। চিন্তা চেতনা কখনো এক হবে না, বাট ডিসিপ্লিন শুড বি দেয়ার। কিন্তু আমার চিন্তা আর ওর চিন্তা এক হবে এটার প্রশ্নই আসে না। কি আশ্চর্য, আপনার চিন্তা আমার চিন্তা এক হবে কেন? ক্লিয়ার? জি ক্লিয়ার। কি মুশকিল। আচ্ছা, আপনি একটা কথা চিন্তা করেন তো, জাস্ট থিঙ্ক, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন কি সব মানুষ আপনার মতন হয়ে গেছে, মানে আপনার মতন চিন্তা করে, আপনার মতন হাসে, আপনার মতন বলে, আপনার মতন ওঠে, আপনার মতন বসে, আপনার মতন তাকায়, আপনার মতন করে চিন্তা করে। একদিন যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন সব মানুষ আপনার মতন হয়ে গেছে, চিন্তা চেতনায়, হাসি, কথা, এভরিথিং, বলেন তো আপনার কি মনে হবে? আমারই ভালো লাগবে না, মানে আপনার মনে হবে সব পাগল হয়ে গেছে, রাইট? বিরক্ত বোধ হবে। তাহলে আপনি কেন চিন্তা করছেন সবাই আমার কথা মতো চলবে, আমার কথা মতো ভাববে? এক্স্যাক্টলি। সুতরাং আমার কথা মতন সবাই আমার সাথে একমত হবে না, আমার কথা মতন সবাই চলবে না, কিন্তু দেয়ার শুড বি রুলস এন্ড রেগুলেশন, দেয়ার শুড বি এ সিস্টেম। ওই সিস্টেমের ব্যাপারে একমত, কিন্তু চিন্তা চেতনা একমত হবে না। মানুষের ক্যারেক্টারই হচ্ছে এটা। এখন কথাগুলো মেনে নিলাম, যখন ওই সময়টা ওই সিচুয়েশনে আমরা দাঁড়াবো তখন কিন্তু হঠাৎ রাগ উঠে যায়, বা তখন আর এই জিনিসটা কন্ট্রোল কিন্তু থাকে না।
তখন কন্ট্রোলে রাখার উপায়টা কি? হ্যাঁ, এটা তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, ওইটা আমরা আলোচনার মধ্যে আসবো, অবশ্যই আসবে, নিশ্চয়ই আসবো। তারপর আগে এটা শেষ করি। দেখেন হ্যাপি, এই যে আপনি বললেন ডিভোর্সটা বাড়ছে, আপনি বোধহয় এখন জানেন, আগে আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 40 বছর আগে আমাদের বাবার সময়, দাদার সময় ডিভোর্স কে দিত? ছেলেরা মেয়েদেরকে দিত। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন রিসেন্টলি গত 8-10 বছরে 70% ডিভোর্স কিন্তু মেয়েরা ছেলেদেরকে দিচ্ছে। 70% ডিভোর্স কিন্তু মেয়েরা ছেলেকে দিচ্ছে। জি। কেন দিচ্ছে? এর ব্যাকগ্রাউন্ড কি? ওই প্রসঙ্গে নাই গেলাম। যদি উত্তর যদি বলেন তো সময় লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেয়েরা ছেলেদেরকে ডিভোর্স দিচ্ছে, ওয়াই? কিন্তু কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কি না। যেমন আমার হ্যাপি ম্যারেজ লাইফের অনেকগুলি ইউটিউবের আমার লেকচার আছে, কারণ আমি তো গত 12-14 বছর থেকে এর উপর কাজ করি। তা আমি সবাইকে একটা কথা বলি, দেখেন হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপে তো আপনার চিন্তা চেতনা এক হবে না, তারপর আপনাকে হ্যাপি হইতে হবে, কিন্তু আমাদের অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি যে অনেক কারণে ডিভোর্স হয়, মানে রিলেশনটা আস্তে আস্তে হালকা হয়, রিলেশনটা আস্তে আস্তে পরস্পরের মধ্যে টান আকর্ষণ করতে থাকে। এর মূল কারণ 3টা। মূল কারণ, অনেক কারণ আছে, মূল কারণ 3টা। 3টাই কিন্তু সি দিয়ে, সি। হাজবেন্ড ওয়াইফ ডিভোর্সের অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ 3টা। এই 3টা যত বেশি তারা করবে তত বেশি সম্পর্ক নষ্ট হবে। আমি কি 3টা সি এর কথা বলবো? 3টা সি এর কথা বলবো? নিশ্চয়ই। নাম্বার 1, প্রথম সি হলো কমপ্লেন। হাজবেন্ড যত ওয়াইফ সম্বন্ধে কমপ্লেন করবে, যে তোমাকে বাজারে পাঠাইছি, তুমি কেন, তুমি বাজারে গিয়ে খালি খরচ বেশি করো, বা বাচ্চাকে বেতন দিতে পাঠাইছি, তুমি অফিসে স্কুলে গিয়ে কি একটা ভেজাল লাগাইছো, তারপরে তোমাকে ওই নিচে সিকিউরিটি গার্ডকে তুমি কি যেন বলছো, ও তো খুব মাইন্ড করছে। আসলে তোমার কোথাও পাঠাইলেই বিপদ, তুমি যেখানে যাও সেখানে ভেজাল করো, তুমি কথা ঠিক মতো বলতে পারো না। এটা কি কমপ্লেন? অবশ্যই। রান্নার মধ্যে কোনদিন লবণ বেশি হয়, কোনদিন ঝাল বেশি হয়, তুমি কি করো? কমপ্লেন। আপনি যত ওয়াইফ সম্পর্কে কমপ্লেন করবেন, ওর মন তত খারাপ হতে থাকবে, সম্পর্ক তত খারাপ হতে থাকবে। ঠিক তেমনি ওয়াইফ যদি হাজবেন্ড সম্পর্কে কমপ্লেন করে, খালি কমপ্লেন, কি তোমার যেদিনই বাজারে মাছ আনতে পাঠায় সেদিনই তুই পচা মাছটা আনো, তুমি কি মাছ টাছ কিনতে পারো না নাকি? যখনই তোমাকে আমি বলি যে ফল নিয়ে আসো, ওই দিনই তুমি অর্ধেক পচা ফল নিয়ে আসো, তুমি কি কিছু বুঝো না? কমপ্লেন। যত কমপ্লেন করবেন পরস্পরের প্রতি, এবং এটা আমাদের কিন্তু হ্যাবিট, এই যে কমপ্লেন করার ব্যাপারটা কিন্তু আমাদের হ্যাবিট। হয়তো সে খুব ভালোই এনেছে, দু একটা খারাপ হতে পারে, তারপরে কমপ্লেন। ইটস আওয়ার নেচার। আমি একটু পরে বলতেছি, আমার কিন্তু অনেক লেকচার আছে যে হ্যাবিট কাকে বলে, খারাপ হ্যাবিট থেকে ভালো হ্যাবিটে কি করে আসতে হয়, ইত্যাদি ইত্যাদি। মিথ্যা কথা বলা, সমালোচনা করা, বদনাম করা, কমপ্লেন করা, মিথ্যা কথা বলা, এগুলি সব হচ্ছে হ্যাবিট। মানুষকে ধন্যবাদ দেওয়া, ভালো হ্যাবিট হচ্ছে মানুষকে ধন্যবাদ দেওয়া, মানুষকে স্বীকৃতি দেওয়া, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষের কল্যাণ করা, এগুলো হচ্ছে গুড হ্যাবিট। তো আমাদের মধ্যে ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিট কি করে হয় এবং সেটা বদলানোর উপায় কি, সেটা ভিন্ন আলোচনা, এটার উপর আমি অনেক আলোচনা করেছি। বাট থিং ইজ, এই যে কমপ্লেনকারী করছে, দিস ইজ অলসো এ হ্যাবিট, ব্যাড হ্যাবিট। এখন যত এই পরস্পরকে কমপ্লেন করতে থাকবে, রিলেশন তত খারাপ হতে থাকবে, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড সি, সেটা হচ্ছে কম্পেয়ার। হাজবেন্ড ওয়াইফকে যত অন্য মেয়ের সাথে কম্পেয়ার করবে, বা ওয়াইফ হাজবেন্ডকে অন্য ছেলের সাথে কম্পেয়ার করতে থাকবে, সম্পর্ক তত খারাপ হতে থাকবে। আমি এক্সাম্পল দিই, যেমন হাজবেন্ড ওয়াইফকে
যেমন হাজবেন্ড ওয়াইফকে বলছে যে পাশের আহ, রুমা ভাবি, সাপোজ রুমা, হ্যাঁ রুমা ভাবি, তুমি জানো সকালবেলা উঠে তিনি নাস্তা মাস্তা বানিয়ে বাচ্চাকে স্কুল দিয়ে এসে অফিসে চলে যায়, এনজিওতে চায়, তিনি এনজিওর একজন বড় কর্মকর্তা, এই সারাদিন এনজিওতে চাকরি করে উনি আড়াইটার সময় আসে, বাসায় আবার রান্না বান্না করে, বাচ্চাদেরকে দেখে, রাত্রে পড়ায়। এই যে রুমা ভাবি পাশের বাসা এত কিছু করে, এত কিছু করে, আর তুমি ঠিক মতো রান্নাই করতে পারো না। আসলে রুমা ভাবি তুমি একটা ফালতু। তার মানে কি করলাম আমি? প্রতিবেশী ভাবির সাথে আমার ওয়াইফের কি করলাম? কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলাম। আপনি যত তুলনা করবেন সম্পর্ক তত খারাপ হবে। ঠিক তেমনি ওয়াইফ যদি হাজবেন্ডকে কারোর সাথে তুলনা করে, কিরকম, আরে তুমি এই যে পাশের যে রফিক ভাই, তুমি জানো রফিক ভাই কি করে? সকালবেলা অফিস যাওয়ার সময় বাচ্চাকে স্কুলে দেয়, তারপর অফিস থেকে এসে আবার পার্ট টাইম কিছু একটা জব করে, তারপরে বাচ্চাকে রাত্রে পড়ায়। এই রফিক ভাই কত স্মার্ট, কত কাজ করে। আর তুমি যে ব্যবসা করো বা চাকরি করো, ওদের সংসারই চলে না, তোমাকে তো আসলে কিছু হবে না। রফিক ভাই তোমার সাথে মানে কি, তুমি না আসলে না, তোমার বিয়ে করেই ভুল হয়েছে। আপনি কি করলেন? ওয়াইফ করলো নাকি? কম্পেয়ার করলো। যত কম্পেয়ার করতে থাকবেন সম্পর্ক তত খারাপ হবে। তাহলে প্রথমটা বললাম কমপ্লেন, তারপর কম্পেয়ার, যেটা আমাদের সমাজে কমন কোয়েস। নাম্বার থার্ড হচ্ছে কি? কনডেমড, সবচেয়ে ডেঞ্জারাস। আমেরিকার একজন মনোবিজ্ঞানী, তিনি বহু বছর গবেষণা করে দেখেছেন যে হাজব্যান্ড রিলেশনশিপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কনডেমড এর কারণে। কনডেমড মানে হচ্ছে অপমান করা, মানে কোর্ট অফ কনডেম, অপমানজনক কথা বলা বা বিহেভ করা, কনডেমড। এক্সাম্পল দিব একটা। জি অবশ্যই। এক্সাম্পল হচ্ছে, ধরেন কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো একটা বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হাজবেন্ডের মধ্যে একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হচ্ছে। এখন হাজবেন্ড যদি ওয়াইফকে বলে যে তোমার গলাটা তো এমনিতেই চিকন, আর তুমি যখন রেগে যাও না তখন না একেবারে বাঁদরের মতো ক্যাঁ 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 ক্যাঁ, তোমার কথা মনে হয় একটা বান্দর কথা বলতেছে। তার মানে ওকে আপনি এত অপমান করলেন যে তার গলা নিয়ে তাকে ইনসাল্ট করলেন। হ্যাঁ, কি বংশের সবাই খালি ক্যাঁ ক্যাঁ, তোমাদের বংশের সব মেয়েরা খালি ক্যাঁ 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 করে, খেপে গেলে একেবারে বান্দর আওয়াজ করে। কত বড় অপমান করলেন আপনি। ঠিক তেমনি হাজবেন্ড যদি ওয়াইফ যদি হাজবেন্ডকে বলে যে তুমি তো একটা খাটো মানুষ, বাটো, মানে উঁচু, মানে লম্বা না, খাটো মানুষ, তুমি যখন রেগে যাও না আর হাঁটো না, মনে হয় যে একটা বান্দর হাঁটতেছে, ফালতু। মানে এই যে এইভাবে অপমান করলে সম্পর্কটা দ্রুত ভেঙে যায়। এক্সকিউজ মি, এই চাবি, আমি কি বুঝাইতে পারছি? তাহলে কয়টা সি? 3টা সি। ওমর ফারুক ভাই 3টা সি: কমপ্লেন, কম্পেয়ার, কনডেমড। 3টা। ওকে, তাহলে ভাতটা ফ্রিজে রেখে দিন, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। ওকে, এই যে জান, তাহলে আমাদের কাছে ক্লিয়ার। এগুলো আমরা যত করব তত সম্পর্ক নষ্ট হবে। অনেকগুলো কারণের মধ্যে আমি প্রধান 3টা কারণ, এরপরও অনেক কিছু আছে। আজকাল তো ইন্টারনেটের এডিকশন আছে, অনেকের এই যে বদরাগী বললেন, বদরাগের ব্যাপার আছে, রাগের মাথায় গালিগালাজ করা, গায়ে হাত দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ওগুলো আমরা অন্যদিন আলোচনা করবো, যদি সময় পায় আজকে আলোচনা করা যেতে পারে। ওকে, তাহলে 3টা ব্যাপার। এখন আপনি ওমর ফারুক ভাই, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা স্যার, আপনি তো বললেন যে কি কি কারণে সম্পর্কটা খারাপ হয়, তাহলে কি কি কারণে সম্পর্ক ভালো হয় সেটা একটু বলেন। অবশ্যই প্রশ্ন চলে আসবে স্যার, আমি এখনই আপনাকে এই প্রশ্নগুলো করতাম। রাইট, ঠিক তেমনি 3টে কারণ বেশি করে করলে সম্পর্ক ভালো থাকে, সম্পর্ক দিন দিন ভালো থাকবে। নাম্বার 1, ওই যে প্রথমে যেটা বললাম, পরস্পরকে স্টাডি করা, পরস্পরকে বুঝতে পারা।
এই যে বললাম না পরস্পরকে চেনে কিন্তু বোঝে না। আপনি বই পড়ছেন বুঝছেন, চাকরি যে করছেন চাকরির ব্যাপারগুলোও বুঝতেছেন যে হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, রাইট? আপনি চাকরির জায়গায় সবকিছু বুঝে নিচ্ছেন কিভাবে চাকরি করতে হবে, ব্যবসাগুলো বোঝেন, কিন্তু কিন্তু ওয়াইফের মন বোঝেন না, তাহলে এই সংসার টিকবে কেমন করে? তাহলে কি করতে হবে? পরস্পরকে বুঝতে হবে। এটাকে বলা হয় বুঝতে হবে। স্টাডি। ওয়াইফ হাজবেন্ডকে স্টাডি করবে, কি বললে রাগ করে, কি বললে খুশি হয়, কি খেতে পছন্দ করে, কখন কি খেতে পছন্দ করে, পড়তে পছন্দ করে না ঘুরতে পছন্দ করে, ফুল পছন্দ করে না ঝাল পছন্দ করে, মানে পরস্পর পরস্পরকে যত বুঝবে তার ইচ্ছা অনিচ্ছা সুখ দুঃখ পরস্পর সম্পর্ক তত গাঢ় হবে। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, অমিতাভ বচ্চন তিনি তো পৃথিবী বিখ্যাত একজন পার্সোনালিটি, অবশ্যই, নিঃসন্দেহে। এবং তিনি বিয়ে করলেন কাকে? জয়া ভাদুরীকে। তো জয়া ভাদুরী এক সাক্ষাৎকারে বলেছিলেন খুব দারুণ কথা। তিনি বলেছিলেন যে আমি জানি আমি অমিতাভ বচ্চনকে সারা জীবন এক সংসারে রাখতে পারবো, এটা খুব কঠিন কাজ, কারণ ও এত জনপ্রিয় এবং এত মেয়ে তাকে ভালোবাসে যে ওকে আমি হাতে এক সংসারে ধরে রাখতে পারবো না। কিন্তু দেখেন সেই জয়া ভাদুরী সে অমিতাভ বচ্চনকে এখনো ধরে রেখেছে উইথ হ্যাপিনেস। কেন জানেন? তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমি আমার হাজবেন্ডকে অমিতাভকে বুঝি, সে ভোরবেলা কি সে সকালবেলা কি খেতে পছন্দ করে, নাস্তা 10টা-11টার সময় কি খেতে পছন্দ করে, দুপুরে তার পছন্দের খাবার কি, বিকেলে তার নাস্তা কি, রাতের খাওয়া কি, কোন পর্দা পছন্দ, কোন ফুল পছন্দ, কোন চাদর পছন্দ, আমি সেটা ভালো করে বুঝেছি এবং সেটা আমি করি, সুতরাং সে আমার প্রতি সন্তুষ্ট। সুতরাং হাজবেন্ড যদি ওয়াইফকে না বোঝে আর ওয়াইফ যদি হাজবেন্ডকে না বোঝে, তো সেই সংসার টিকবে কি করে? দিস ইজ নাম্বার 1, পরস্পরকে বোঝা। ক্লিয়ার? আমি অনেক ব্যাখ্যা দিলাম না, এই ব্যাখ্যাতে রাখলাম। নাম্বার 2, সেটা হচ্ছে ওই যে আমি বলেছি কমপ্লেন কম্পেয়ার, এর উল্টো কি? সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। পরস্পর পরস্পরকে প্রশংসা করার হ্যাবিট তৈরি করতে হবে। রিকগনাইজ, কাজের প্রশংসা করা, তাকে কাজের স্বীকৃতি দেওয়া। যেমন আপনি পাশের বাসার ভাবিকে বলছেন, ভাবি আজকে আপনাকে যা লাগছে না, আপনাকে এত সুইট লাগছে, আপনার শাড়িটা যা মানিয়েছে না, আপনার ওয়াইফকে বলেন না কেন? আপনার ওয়াইফ হয়তো ওই পাশের বাসার মহিলার চেয়ে অনেক সুন্দরী, কিন্তু আপনি কখনো আপনার ওয়াইফকে বলেন না, ওয়াও আজকে তোমাকে যে লাগছে না একেবারে দারুণ রাজকুমারীর মতো লাগছে। আপনি আপনার ওয়াইফকে বলছেন না কেন? কিন্তু অন্য অন্য মহিলাকে প্রশংসা করছেন, আপনার ওয়াইফকে প্রশংসা করছেন না। বিয়ের আগে করতেন, এখন আর করেন না। এবং সে খুব ভালো একটা রান্না আজকে রেঁধেছে, দারুণ একটা কেক বানিয়েছে, দারুণ কেক বা পুডিং হোয়াটএভার, আপনি বলছেন না তো যে বাহ আজকে তোমার রান্না তো দারুণ হয়েছে, তো পুডিংটা একেবারে দোকানে মার্কেটের চেয়ে বিউটিফুল, ইউ আর এ গ্রেট, আপনি কখনো বলছেন না? কি আশ্চর্যের কথাবার্তা! আপনি যত রিকগনাইজ করবেন, তার কাজে স্বীকৃতি দেবেন, তার প্রশংসা করবেন, সম্পর্ক তত সুন্দর হবে। ঠিক তেমনি ওয়াইফ হাজবেন্ডের প্রশংসা করবে যে তুমি যা লেকচার দাও না অসাধারণ, আসলেও তুমি দারুণ করে কথা বলতে পারো, তোমাকে শার্টটা আজকে দারুণ মানিয়েছে। তো ওয়াইফ তো হাজবেন্ডকে সেই প্রশংসা করছে না, আর ওয়াইফকেও হাজবেন্ড করছে না, তা আপনি কি করে সম্পর্ক টেকাবেন? তাহলে কি দুটো পয়েন্ট গেল তো? এক, পরস্পরকে বোঝা। 2, প্রশংসা করা। প্রশংসা করা, রিকগনাইজ করা, তার কাজে স্বীকৃতি দেওয়া, তার কাজের প্রশংসা করা করতেই হবে আপনাকে। আপনি যদি শুধু অফিস আদালতে আপনি কোথাও যদি এই ধরনের অ্যাটিটিউড না করেন, আপনি কখনো জনপ্রিয় হবেন না, মানুষের ভালোবাসা পাবেন।
আর 3 নম্বর ব্যাপার হচ্ছে কি, যেটা আমরা সবাই জানি, হাসিফ ভাই তো খুব ভালো জানে, উনি তো নিজে কাউন্সিলর। তো 3 নম্বরটা হচ্ছে কোয়ালিটি টাইম দেওয়া। ওই যে বললাম, বিয়ের আগে প্রেমের সবাই সারাদিন একসাথে থাকতেন, সারাদিন একসাথে ঘুরতেন, তারপরে মনে হইলো যা বেশি ঘোরা হইলো না। সারাদিন একসাথে আছেন, তারপরে মনে হচ্ছে আরো থাকলে ভালো হইতো। এই যে আপনি পরস্পরকে সময় দিচ্ছেন, দিস ইজ হ্যাপিনেস, ক্লোজ কন্ট্যাক্ট। তারপরে রাত্রেবেলায় বাসায় এসে আবার ফোন করছেন, কোয়ালিটি টাইম দিচ্ছেন, তাকে টাইম দিচ্ছেন, তার সাথে কথা বলছেন, ভিউজ এক্সচেঞ্জ করছেন, রাইট? কথা বলছেন, সময় দিচ্ছেন। কিন্তু বিয়ের পর 7 দিনে আপনি 7টা কথা বলছেন না, সমস্যাটা কি? ওমর ফারুক ভাই, সমস্যা কি? বিয়ের আগে সারাদিন কথা বলতেন, ঘন্টার পর ঘন্টা। তো বিয়ের পরে, বিয়ের 2, 4, 10 বছর পর আপনি 10 মিনিটও বউর সাথে গল্প করেন না, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে স্যার আপনার এই যে এই 3টি সম্পর্ক টিকে রাখার জন্য 3টি কৌশল, এটি জানা নেই। ও বাবা, আপনি তো অনেক জিনিয়াস। এক্স্যাক্টলি, অ্যাকশন, ইউ আর ভেরি রাইট। ভালোবাসা দেখাতে হয়, ইট ইজ এ অ্যাকশন। ভালোবাসা ভিতরে রাখলে হয় না, ভালোবাসা প্রকাশ করতে হয়, অ্যাকশনে যেতে হয়। দেখছেন হাসিফ ভাই, ওমর ফারুক ভাই কি দারুণ বললেন। কারণ সাংবাদিক মানুষ, ভালোবাসা দেখাতে হয়, সময় দিতে হয়, কথা বলতে হয়। কথা যদি বলতে ইচ্ছে না করে, তাও কথা বলতে হবে ভাইয়ের সাথে। কোয়ালিটি টাইম। অনেক সময় বলে না যে হ্যাঁ আজকে স্যাটারডে বা আজকে বন্ধের দিন, আজকে হলিডে, আজকে ফ্রাইডে। দেখবেন যে বন্ধের দিনে হাজবেন্ড ওয়াইফ দুজনে একই বাসায় আছে, একই ঘরে আছে, মানে একই ছাদের নিচে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। ওয়াইফের রান্না বান্না নিয়ে, তার কাজ নিয়ে ব্যস্ত, আর হাজবেন্ড বই পড়া নিয়ে ব্যস্ত বা টিভি দেখাতে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলছে না। তার মানে একসাথে থাকাই তো হলো না। সেটাই। একই ছাদের নিচে থাকা মানে একসাথে থাকা বোঝায় না। কোয়ালিটি টাইম, গল্প করা, মনের কথা বলা, মনের ভাব প্রকাশ করা, এক্সচেঞ্জ অফ ভিউজ। বিয়ের পর আপনি বলেন তো, বিয়ের 10 বছর পর, 12 বছর পর আপনি কয়টা সংসারে দেখেছেন হাজবেন্ড ওয়াইফ গল্প করছে? তারা গল্প করছে, একসাথে হাত ধরে হাঁটছে, দেখেছেন? শুধু কি বলে জানেন? বাচ্চার বেতন লাগবে, বাচ্চাকে ওই টিচার লাগাবে, ওই জিনিসটা করতে হবে, কালকে মাছ নিয়ে আসলে বাজারে রান্না হবে না। কথা বলে না, খালি কি নির্দেশ, এটা লাগবে ওটা লাগবে। গল্প কোথায় গেল? গল্প করতে হবে, কোয়ালিটি টাইম। এমনকি সপ্তাহে একদিন বা মাসে একদিন হাজবেন্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করতে হয়, চলো একটা রেস্টুরেন্টে খাবো আজকে, চলো আজকে চাইনিজে যাই, বা চলো আজকে ওই রেস্টুরেন্টে, খুব দারুণ একটা রেস্টুরেন্ট হয়েছে, চলো যাই ওখানে খাওয়া দাওয়া করি, চলো আজকে কোথাও বেড়াতে যাই, চলো আত্মীয় বাসায় যাই, আজকে মামার বাসায় যাই, চাচার বাসায় যাই, খালার বাসায় যাই, বন্ধুর বাসায় যাই। এই যে একসাথে পাশাপাশি হাঁটছেন, গল্প করছেন, কোথাও যাচ্ছেন, মাসে বছরে 2-3 বার আপনি যাবেন, কক্সবাজার যাবেন, রাঙামাটি যাবেন, আপনি দরকার হলে বছরে 1-2বার দেশের বাইরে যাবেন। দিস ইজ কল কোয়ালিটি টাইম। এগুলো যদি কেউ না করে, সেই সংসার টিকবে না তো। জি অবশ্যই। তাহলে ক্লিয়ার ব্যাপারটা মোটামুটি, এই ব্যাপারটা গেল। হ্যাঁ, আর একটা বলি, ওই যে বলেন না ফর্মালিটিস, অ্যাকশন। ভালোবাসা থাকলে হয় না, ভালোবাসা দেখাতে হয়। যেমন একটা এক্সাম্পল বলি, সেদিন আমি ওই প্রান্তপথ থেকে আসছি, ওই যে 21শে টিভির সামনে, হোটেল সোনারগাঁর সামনে একটা বাচ্চা মেয়ে গোলাপ ফুল বিক্রি করছে, যাদেরকে আমরা বলি টোকাই বলি, যে বাচ্চা মেয়েরা বিক্রি করে। তো 3টা গোলাপ ফুল, বেশ বড় বড়, মানে এত সুন্দর গোলাপ ফুল যে একেবারে কালো হয়ে গেছে, মানে লাল, টকটকে লাল, যে একটু ব্ল্যাকিশ হয়ে গেছে। আমি এত সুন্দর গোলাপ ফুল খুব কম দেখেছি। তা আমাকে বলছে কি 20 টাকা। আমি বললাম বাহ, এত সুন্দর, এত সুন্দর গোলাপ ফুল 20 টাকা। তাই 20 টাকা দিয়ে 3টা গোলাপ ফুল নিলাম, এত সুন্দর।
মানে আমি একেবারে প্রাণ করে শুকলাম, মানে এত সুন্দর সুবাস। তো গোলাপ ফুল কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে হেল্পও করলাম, 20 টাকা দিলাম, প্লাস আমি একটা 3টে সুন্দর গোলাপ ফুল পেলাম। তো বাসায় এসে কলিং বেল দিয়েছি, আমার ওয়াইফ দরজা খুলেছে। তা আমি আমার ওয়াইফকে কি বললাম জানেন? আই লাভ ইউ, এই গোলাপ ফুল তোমার জন্য। ওয়াও ওয়াও। আমার ওয়াইফ কি বললো জানেন? ফাইজলামি করো, মানে ফাইজলামি করো, এই গোলাপ ফুল আমার জন্য না, তুমি কার জন্য না কার জন্য কিনছো? বলছি না, এই দেখো কি সুন্দর গোলাপ ফুল, এটা তোমার জন্য। কি দারুণ না? মানে ওই, বিশ্বাস করেন, 20 টাকার একটা গোলাপ, 20 টাকার গোলাপ ফুল ওকে দিয়ে বললাম আই লাভ ইউ, ডং করে বললাম, এক্সপ্রেস করলাম। এবং সেই দিন তার মুডটা এত ভালো হলো, সে আমার বললো কি জানেন, আজকে কি নাস্তা খাবা? ও সাধারণত এভাবে বলে না। তাহলে 20 টাকায় 20 কোটি টাকার ভালোবাসা পেলাম। ঠিক। এটাকে বলে ভালোবাসা দেখানো। আপনি আপনার বউকে আপনি কয়েকদিন গিফট করেছেন? ফুল 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 বাদ দেন, বই, কাপড় বা বিশেষ কিছু, না তোমার জন্য এটা এনেছি, তোমার পছন্দ হলো, ভাবলাম তোমার পছন্দ লাগবে। এই যে পরস্পরকে ভালোবাসা দেখানো, এটা যদি আপনি না দেখান, এক্সপ্রেস না করেন, তাহলে আপনার সম্পর্ক, যেমন একটা এক্সাম্পল বলি, তাহলে 3টা পয়েন্ট গেল, সি সি 3টা সি। আর এদিকে কি? পরস্পরকে স্টাডি করা, জানা, রিকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, কোয়ালিটি টাইম দেওয়া। হ্যাঁ, এই 3টে জিনিস, তিনটা রিলেশন, সম্পর্ক ঠিক রাখার জন্য। তাহলে এই সংসার কখনো ভাঙবে না। ম্যারেজ ইজ নট এ ইমোশন। আমি একটা কথা বলি, ম্যারেজ ইজ নট এ ইমোশন, ইট ইজ এ ডিসিশন, ইট ইজ এ কমিটমেন্ট, ইটস এ ডিল। পরস্পরকে বোঝা, ওর সাথে আমি, ও আমার সাথে একমত হবে সবকিছুতে, নো নো নেভার। হ্যাঁ, ওর ইচ্ছা বুঝতে হবে, আমার ইচ্ছা বুঝতে হবে, আমার ভালো মন্দ বুঝতে হবে, তার ভালো মন্দ বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিই লাস্ট, এই যে ম্যারেজ ইজ নট ইমোশন, ইটস নট এ ফিলিংস, ইটস এ ডিসিশন, ইটস এ কমিটমেন্ট, ইটস এ ডিল। এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল, কারণ আমাদের অনেক আলোচনা বাকি আছে। আমেরিকান একজন বিখ্যাত ইউনিভার্সিটির নাম ভুলে গেছে, তার প্রফেসর, খুব নাম করা প্রফেসর, খুব জনপ্রিয় প্রফেসর। আপনি জানেন যে আমেরিকাতে একটা রোগ হয়, অ্যালজামিয়ার রোগ, মানে আস্তে আস্তে স্মরণশক্তি, স্মৃতিশক্তি কমতে কমতে একসময় কাউকে চেনেন না, আলজামার রোগ হয়। তো মানে দেখবেন আমেরিকানদের একটা রোগ হয় ইউরোপে, যে মানুষের স্মৃতিশক্তি কমতে 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 একসময় আর কাউকে চিনতে পারে না। বাংলাদেশে যদিও কম হয়, আমরা অনেক কিছু ভুলে যাই ঠিকই, অনেক সময় নাম বলে যায়, এটা বলে যায়, ওটা কোথায় জিনিস রেখেছে ভুলে যায়, এটা ঠিক আছে, কিন্তু ওরা আলটিমেটলি কাউকে চিনতে পারে না, এমন একটা অবস্থা হয়, আলজেমিয়ার রোগ, ডিজিজ। এনিওয়ে, তো সেই ইউনিভার্সিটির প্রফেসরের ওয়াইফের এই রোগটা হয়েছে বিয়ে প্রায় 25 বছর 30 বছর পর, বিয়ের 30 বছর পরে তার ওয়াইফের এই ডিজিজটা হয়েছে। তখন ভদ্রলোকের বয়স কত, আর 60-র কাছাকাছি, মানে 60-র কাছাকাছি, রিটায়ারমেন্ট তখন সময় হয়নি। তো সেই ভদ্রলোক প্রফেসর ইউনিভার্সিটিতে পদত্যাগপত্র জমা দিলেন, কারণ বললেন যে আমার ওয়াইফ তো এখন কাউকে চিনতে পারে না, ওকে একটু সময় দেওয়া দরকার, ওর কাছে থাকা দরকার, কারণ ও কোথায় না কোথায় চলে যায়, বাথরুমে যেতে হয়, এখানে ওখানে যেতে হয়, তা এখন ওকে একটু সময় দেওয়ার প্রয়োজন। তো আমি এখন ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আর দায়িত্ব পালন করতে পারছি না, কারণ আমাকে ওখানে অনেক সময় দেওয়া দরকার আছে। কিন্তু উনি এতটাই জনপ্রিয় শিক্ষক ছিলেন, এত পপুলার ছিলেন, যে কর্তৃপক্ষ চাচ্ছিলেন না যে উনি পদত্যাগ করুক। তো যখন মিটিং ডাকা হলো, তখন সেই সাথে অনেক প্রফেসররা ছিলেন, অনেক টিচাররা ছিলেন, অনেক কর্তৃপক্ষ ছিলেন। তো একজন শিক্ষক উঠে দাঁড়িয়ে সেই প্রফেসরকে বলছেন যে আপনার ওয়াইফের যে ডিজিজটা হয়েছে, এটা তো কমন, অনেকেরই হয়, তো আপনি একটা কেয়ার গিভার রেখে দেন, একজন সিস্টার বা নার্স রেখে দেন, যিনি ওরা দেখাশোনা করবে। আর আপনি যখন ইউনিভার্সিটি থেকে যাবেন, তখন তো আপনি বাকি সময় তাকে পাচ্ছেনই, ওই সময়টা দেখার দায়িত্বের জন্য আপনি কারোর সিস্টার বা নার্সকে রেখে দেন, তাহলেই তো হলো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখেন লাস্টের কথা দেখেন, তার চেয়ে বড় কথা হলো আপনার ওয়াইফ আপনাকেও তো চেনে না,
তো আপনাকেই থাকতে হবে এমন তো কোনো কথা নাই। তখন ওই শিক্ষক, আমেরিকা সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, দেখুন আমি তাকে 30 বছর আগে বিয়ে করেছি, এই কমিটমেন্টে, এই ডিসিশনে, এই ডিলে, যে আমি তাকে সারা জীবন দেখভাল করব, আমি সারা জীবন তার পাশে থাকব, আমি তার সারা জীবন তার সঙ্গী হব। সে আমাকে চেনে না, এটা আমি তো কিন্তু আমি তো তাকে চিনি। Marriage is not an emotion, it is not a feelings, it is a decision, it is a commitment, it is a deal. এই বিষয়গুলো যদি আমাদের মাথায় না থাকে, আপনি সংসারটা সারা জীবন কি করে হ্যাপি করবেন? সেটাই। এই জিনিসগুলো হাজবেন্ড ওয়াইফকে বোঝাতে হবে। আমাদের দেশে তো ট্রেনিং হয় না। এই যে হাসিফ ভাই, আপনি একজন কাউন্সিলর, জি স্যার। আপনি মন দিয়ে কাজ করেন, আপনি বলেন আমাদের কয়েকজন, আমি এখন ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে ট্রেনিং করায় ক্লাস দিই, আমি অধিকাংশ ইউনিভার্সিটিতে আমাকে ট্রেনিং এ যেতে হয়, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, হাউ টু কন্ট্রোল, হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন, হাউ, তারপর সেলফ কনফিডেন্স ইত্যাদি ইত্যাদি। তা আমি বলেছি দেখো তোমরা তো বিয়ে যারা করেছো তারা তো করেইছো, আর যারা করোনি তারা করবে, কিন্তু কিন্তু তোমরা চাকরি, তুমি হয়তো বোটানিতে পড়ো বা জিওলজিতে পড়ো বা যেখানে পড়ো, তুমি তো ব্যাংকার, তুমি একসময় ব্যাংকে চাকরি করছো, ব্যাংকে ট্রেনিং করছো। হ্যাঁ, যেমন সেদিন একজন মহিলা, মনে আছে আপনি ফেসবুকে দেখেছেন না, যে চাকরি করতে করতে অন ডিউটি তিনি মাথা ঘুরে পড়ে স্ট্রোক করে মারা গেলেন, হার্ট ফেল করে। উনি কিন্তু একজন বোটানিস্ট ছিলেন, বোটানিস্ট লাইফে, কিন্তু ওইটা কিন্তু ক্যামেরাতে, সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে, তিনি বসে আছেন, পানি খাচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, তার খারাপ লাগছে, কথা বলতে কিন্তু ক্লায়েন্টের সাথে। রাইট, কিন্তু তিনি কিন্তু একজন বোটানিস্ট। উনি একজন বোটানিস্ট হয়ে একজন ব্যাংকার কি করে হলেন? কারণ আমাদের তো পড়াশোনা এক হয়, চাকরি আর এক হয়, রাইট? পড়াশোনা এখানে কি করেছি সেটা না, ট্রেনিং করে আমরা আমাদের সেই কাজে দক্ষতা অর্জন করি, তাই না? দক্ষতা অর্জন করে আমরা সেই চাকরিতে দক্ষতা অর্জন করি, রাইট? আমি আমার ছাত্রদেরকে বলি যে তুমি কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করছো, এটার উপর ট্রেনিং করছো, এটার উপর ট্রেনিং করছো, কি করে হ্যাপি ম্যারেজ লাইফ হবে, বিবাহিত জীবন কি করে সুখী হবে, তার উপরে কি তুমি ট্রেনিং করেছো? ওই ট্রেনিং না করে বিয়ে করবে কি করে? তাতে বিয়ে থাকবে না, টিকবে না। ম্যারেজ লাইফের উপর ট্রেনিং করে কেউ বিয়ে করে? তাই তো করা উচিত নাকি? না, তাহলে সংসারের মধ্যে বর্তমান যুগে এটাই উচিত, রাইট, মাস্ট। আচ্ছা, এই যে আমরা প্যারেন্টিং এর উপরে আলোচনা করি, আপনি করেন আমি করি, বাচ্চাদেরকে কি করে মানুষ করতে হবে, বাচ্চাদের সাথে কি করে বিহেভ করতে হবে, বাচ্চাদেরকে কি করে আদর্শ মানুষ করতে হবে, সেটার উপর বাবা মার কোনো পড়াশোনা নাই, চিন্তা নাই, ট্রেনিং নাই, সে বাচ্চারা কি করে মানুষ হবে? তাহলে তো মিসগাইডেড হতেই পারে। সেটাই। তো এই সকল ট্রেনিং তো বিদেশে হয়, আমাদের দেশে হওয়া দরকার আছে, তাই না? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্যারেন্টিং, এই বাচ্চাদের সাথে বাবা মার যে রিলেশনটা, এই রিলেশনটা তো আমরা তো ওরকম কন্টিনিউ করছি না, দেখাচ্ছি না। ওই যে বললাম না, ভালোবাসা থাকলে হবে না, ভালোবাসা দেখাতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ইজ ভেরি গুড এক্সাম্পল। এই যে বাবা মারা, এই যে আমার বাবা মারা যখন সন্তান ছোট থাকে, শিশু থাকে, 6 মাস, 1 বছর, 2 বছর, আমরা সন্তানের জন্য পাগল হয়ে যাই। জ্বর হলে সারা রাত ধরে মাথায় পায়ে দিই, পাশে থাকি, মন খারাপ করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ আমার সন্তানকে ভালো করো, আমার সন্তানকে ভালো করো, সারা রাত ধরে বাচ্চার জন্য এত, মানে বাচ্চা ছাড়া কিচ্ছু বুঝি না। কিন্তু সেই বাচ্চা যখন আমার সন্তান যখন ক্লাস 8, 9, 10-এ পড়ে, 7, 8, 9, 10-এ পড়ে, তখন বাবা, আমি বাবার কথা বলছি, বাবা দেখা যায় সন্তানের সাথে সারাদিনে 10টা কথাও বলছে না। কিন্তু আমি কি সন্তানকে ভালোবাসি না? আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তানদের জন্যই, কিন্তু সন্তানের সাথে আমি কিন্তু গল্প করছি না,
সন্তানের সাথে আমি কথা বলছি না, তার পাশে বসছি না, তার জীবনের তার মনের কথা জানতে চাচ্ছি না, ক্লাসে কি পড়াচ্ছে না পড়াচ্ছে, ক্লাসে কয়জন ফ্রেন্ড আছে, কেমন লাগছে, জীবনে তুমি কি করতে চাও, বন্ধুরা কি করে, কি খেলাধুলা করো, তোমার কি করতে পছন্দ করে, কি করতে। এমনকি বাচ্চাকে নিয়ে আমি প্রতি সপ্তাহে কোনো মার্কেটেও যাচ্ছি না, কোনো একসাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, একসাথে আমরা ব্যাডমিন্টন খেলি না, আমরা একসাথে গল্প করছি না। তো বাবা যদি সন্তানদের সাথে গল্প না করে, কথা না বলে, তার মনের কথা বুঝতে না চায়, তাহলে সন্তান বাবাকে কি করে তার মনের কথা বলবে, দুঃখের কথা বলবে, তার কষ্টের কথা কি করে বলবে? বাবার সাথে কথাই হয় না, বাবা তো সন্তানকে সময় দেয় না। ওই যে কয়টি টাইম বললাম, নাম্বার 1, হাসিফ ভাই আপনি শুনলে আরো অবাক হবেন, আরো অবাক হবেন। অধিকাংশ বাসায় দেখা যায় যে সন্তানরা বাবা মাকে, বিশেষ করে বাবাকে ভীষণ ভয় পায়। মানে বাবা যদি শোনে যে বাবা অফিস থেকে আসতেছে, মানে দরজার কাছে নক করেছে বা কলিং দিয়েছে, সন্তান দৌড়ে গিয়ে তার নিজের রুমের মধ্যে যায়, আর এমন একটা ভাব দেখায় যে আমি পড়ছি। মানে বাবা এসছে, সে ভয়ে দৌড় মারলো, তার রুমে গেল, বাবার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেল, ও বাবা রে আব্বু আসতেছে। মানে কি যে ভয়ঙ্কর একটা ব্যাপার। তা আমি তখন বলি, আচ্ছা মানুষ ভয় পায় কাকে? মানুষ ভয় পায় কাকে? সাপকে, বাঘকে, শুঁয়াপোকাকে? তো বাবা কি সন্তানের কাছে কি শুঁয়াপোকা? সন্তানের কাছে বাবা কি শুঁয়াপোকা, নাকি সাপ, নাকি বাঘ, নাকি সিংহ? তো সন্তান বাবা আসলে ভয় পাবে, না বাবা আসলে খুশি হয়ে দরজার কাছে দৌড়ায় গিয়ে বলবে, বাবা তুমি দেরি করলে কেন, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, দাও তোমার ব্যাগটা দাও। তো হচ্ছে না কেন? সময় দেওয়া হচ্ছে না, হ্যাঁ, বাবা তার দায়িত্ব পালন করছে না, তাদের সন্তানদেরকে সময় দিচ্ছে না, মিশছে না। ইয়েস ইয়েস, আমরা রিলেশনটা রাখতে পারছি না। আমরা কয়েকজন বাবা 9-এ 10-এ পড়া সন্তান বা কলেজে পড়া বা ইউনিভার্সিটি পড়া, তার পাশে গিয়ে বসেছি, তার কপালে হাত দিয়ে বলেছি, বাবা তুই কেমন আছিস, বা কাঁধে হাত দিয়ে বলেছি, কেমন আছিস বাবা, কোন সমস্যা হচ্ছে, পড়াশোনার খবর কি, তোর গার্লফ্রেন্ড আছে বাসন, কাকে ভালোবাসিস, আমাকে বল, আমি দেখবো। আচ্ছা স্যার, একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের সময় প্রায় শেষের দিকে, কারণ আমাদের 10টা বাজে আর একটা লাইভ প্রোগ্রাম আছে আমাদের পেজ থেকে। তো আমি আজকে তেমন কোনো কথা বলবো না, এটা আগে থেকে ঠিক করে রেখেছিলাম, কারণ স্যার একজন বড় মানুষ, সিনিয়র মানুষ, আমাদের পেজে আজকে এসেছেন দর্শক বিন্দু। ওনার থেকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে আসলে সম্পর্ক ভাঙ্গে এবং কি কি কাজ করলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে, সুন্দর থাকবে, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো আমি লাস্ট একটি কোশ্চেন করবো, সেটার উত্তর দিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা শেষ করবো আমরা ইনশাল্লাহ। লাস্ট যে কথাটা স্যারের থেকে জানতে চাই, যে সম্পর্কের ভিতরে দেখা যায় বর্তমানে নানা ধরনের সমস্যা, যেগুলো খুব সংক্ষেপে বলে দিলেন তিনটা ভাবে। তো লাস্ট একটি কোশ্চেন আমি করব, যেটি হলো দেখা যায় বর্তমানে রাগ সম্পর্ক এতটা তিক্ততা এসে যায় যে কিছু কথা একটু ঝগড়া লাগলেই, একটু সমস্যা হলেই বউ কি করে বাপের বাড়ি চলে যায়, স্বামীর ঘরে থাকতে চায় না। এটা কিভাবে কমানো যায়? এটা আসলে সম্পর্কের ভিতরে কতটা ক্ষতিকর দিক হিসেবে আসলে বিবেচিত হয়, এটা একটু বলে আজকে প্রোগ্রামটি শেষ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গারের উপর আমার অনেকগুলো ট্রেনিং আছে, আপনি যে দেখেছেন আমার মোস্ট অফ দ্য ট্রেনিং কিন্তু হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার। আমি গত 15 বছরে মিনিমাম 5 থেকে 7 লক্ষ মানুষের কাছে এই ট্রেনিংটা করেছি। রাগ হচ্ছে, এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি, রাগ করে করে আমরা বড় হয়েছি, আমরা মনে করি রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ করাটাই প্রয়োজন আছে, কিন্তু দিস ইজ কমপ্লিটলি রং। রাগ কোনো অবস্থায় করা যাবে না। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ কখনোই করা যাবে না, রাগ করা যাবেই না, মানে রাগ করা কোনো অবস্থাতে চলবে না। বউ আমার কথা শুনুক বা না শুনুক, আমি তাকে বোঝাবো, তাকে কনভিন্স করবো, তাকে মোটিভেট করবো, না তো চুপ থাকবো। ওই যে একজন স্পিকার বলেছিলেন বিখ্যাত, যে বউ যখন ঝগড়া করবে তখন চুপ থাকবেন,
আর ও যখন চুপ থাকবে আপনি কোনো কথাই বলবেন না। আমার প্রশ্ন হচ্ছে, ঝগড়া তো অনেকে বউয়ের গায়ে হাতও দেয়, প্রশ্ন একটা পুরুষ কখনো একটা বউয়ের গায়ে হাত দেয় নাকি? এটা প্রশ্নই আসে না। এটা তার আচরণগত সমস্যা, এটা এই সমস্যা বদলাতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। একটা কথা আমি সবাইকে বলি যে আচ্ছা, মানুষকে কখনোই খুশি করা যায় না সে যদি খুশি হতে না চায়, রাইট হাসিফ ভাই? কখনোই কোনো মানুষকে করতে পারবেন না ও যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনি কখনোই কোনো মানুষকে রাগাতে পারবেন না উনি যদি রাগ করতে না চায়। তার মানে আমি যে রাগ করছি সেটা আমি রাগ করতে চাচ্ছি, তা আমাকে রাগ করাটা নিয়ন্ত্রণ করতে হবে, রাগ করাটা কমাতে হবে। রাগ করা যাবে না, আমি বউর সাথে কখনো রাগ করবো না, বোঝাবো। হ্যাঁ, এখন প্রশ্ন যদি হচ্ছে যে বউর যদি হাজবেন্ডের যদি এই অ্যাটিটিউড থাকে যে সে রাগ কন্ট্রোল করছে না বা করতে পারছে না, বা সে কাউন্সিলরের কাছে যাচ্ছে না, রাগ কন্ট্রোলের নিয়ম সে জানে না, হোয়াট এভার, কিন্তু ওয়াইফকে তো বুঝতে হবে যে আমার হাজবেন্ড আমার সাথে সে এই সিচুয়েশনে এরকম এরকম অ্যাটিটিউড করে, সে রেগে যায়, সে ক্ষেপে যায়, তখন তাকে চুপ থাকতে হবে। কারণ জানে যে আমার হাজবেন্ড এমনি সব ভালো, কিন্তু রাগের মাথাটা গরম হয়ে গেলে সে উল্টোপাল্টা কাজ করে, উল্টোপাল্টা কথা বলে, বাজে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সে এমন কিছু করবে না যেটা হাজবেন্ড রাগ করে, এমন কিছু মানে হাজবেন্ড এই যে বলে পরস্পরকে বোঝা, কি করলে হাজবেন্ড রাগ করে সেটা তো আমি জানি, তাহলে আমি এমন কিছু করবো না। এখন সে যদি অন্য কোনো ব্যাপারে রাগ করে, আমার বাচ্চাকে নিয়ে বা কোনো কিছু ব্যাপার নিয়ে, তাহলে আমি তাই কি বলবো, ওকে আই এম সরি। মানে পরস্পরকে তো বোঝাতেই হবে যে ওয়াইফ যদি বাবার বাসায় চলে যায় তো সেটা তো খুব খারাপ কথা। তো সেটা ওয়াইফকে বুঝতে হবে, দরকার ওয়াইফের বাবা মাকে বোঝাতে হবে যে আপনার মেয়ে যে একটু হলে ইমোশনাল হলে আপনার বাসায় চলে যাচ্ছে, ওরে বোঝান যে দিস ইজ নট কারেক্ট। মানে হাজবেন্ডকেও রাগ কন্ট্রোল করা শিখতে হবে, ওয়াইফকেও বুঝতে হবে যে আমি কি কি করলে সে রাগ করে সেই কাজগুলো করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাগও করে আমি চুপ থাকবো, নিজে কন্ট্রোল করব, আমি নিয়ন্ত্রণ করব, কথা বলবো না। আমি বললাম না, ওয়াইফ যদি রাগ করে তাহলে চুপ থাকবেন, আর যদি চুপ থাকবে আপনি কোনো কথাই বলবেন না। তো ওয়াইফের ক্ষেত্রে তাই। তো সুতরাং দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং। আমি আগেই বলেছি ম্যারেজ ইজ এ ইমোশন, ইজ এ ডিসিশন, ইজ এ কমিটমেন্ট, ইজ এ ডিল। তো আমার আজকে কমন রিলেশন আলোচনা ছিল, আমাদের সময় তো আজকে নাই যে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, রাইট, আইকিউ এর চেয়ে ইকিউ এর প্রয়োজন, তারপরে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, তারপরে মানুষকে সময় দেওয়া, আনকন্ডিশনাল লাভ, এরকম অনেক ব্যাপার ছিল যেটার জন্য আমাদের আর একদিন সময় লাগবে। জেনারেল রিলেশনশিপের জন্য আমরা ইনশাআল্লাহ আরেকদিন স্যারকে নিয়ে আসবো, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আরেকটি লাইভ করব। আজকে যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে, আরেকটি লাইভ শুরু হবে আমাদের পেজ থেকে, এই জন্য এখনই আমরা বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।